This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একুল ভেঙে অকুল তুমি গড়। দেখলেন তো, এই প্রথমে যে ছবিগুলো দেখলেন সেগুলো দেখলে আপনাদের সেটাই তো মনে হবে। একদিকটাই আগে বলি, ওই ভোটের আগে তখন আপনারা শুনেছিলেন না যে তোমরা আমাদের ভোট দাও, আমরা তোমাদের মাছ দেব। তৃণমূল এই প্রতিশ্রুতি দিয়েছিল, আর এই প্রতিশ্রুতি দিয়ে এবারের ভোটটা তারা উতরোতে চেয়েছিল। এবার সেটা তো হয়নি। অধিকাংশ বাঙালি মাছের লোভে তৃণমূলকে ভোট দেয়নি, বা বলা ভালো যে মাছহীন হয়ে যাবে তারা বিজেপিকে ভোট দিলে, এটা বিশ্বাস করেনি। আর তাই বাঙালির মাছ মাংস খাওয়া কিচ্ছু বন্ধ হয়নি। ভোটের ফল প্রকাশের পর গতকাল ছিল প্রথম রোববার। বাঙালি চেটে পুটে আমিষ খেয়েছে বলেই তো খবর। তার মানে বাঙালি মাছ মাংস সবই পেল আগের মতো, আর মাঝখান থেকে তৃণমূল তারা ভোটটা পেল না। আর তারা কি দেখলো? তাদের 1 আর 2 নম্বর নেতা আর নেত্রীর বাড়িকে অরক্ষিত হতে দেখলো। ভোটের ফলাফলের পরেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি যাওয়ার রাস্তা, ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে ব্যারিকেডগুলো সব সরে গেছে। আর হরিশ মুখার্জি রোডে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখান থেকে অতিরিক্ত পুলিশ, অতিরিক্ত সুরক্ষা সরঞ্জাম সব চলে গেছে। মানে ভোটে হারা মানে শুধু ক্ষমতা হারানো নয়, নিরাপত্তাও হারানো। সেটা তৃণমূলের নেতা নেত্রীরা হাড়ে হাড়ে টের পেয়েছেন। নদীর কুল ভেঙেছে একদিকে, মনোবল সেটাও তো ভেঙেছেই। বোঝা যাচ্ছে যে হারে মানে প্রথম দিন থেকেই বিধায়করা, নবনির্বাচিত বিধায়করা গড় হাজির থাকতে শুরু করেছেন, এবং যেভাবে একের পর এক বিধায়ক বা ওই দলের নেতা কর্মী সবাই বেসুরো গাইছেন। এবার দেখুন, এই একদিকটার কথা আপনারা বললাম, কিন্তু উল্টো দিকটাও তো একই সঙ্গে সত্যি। দেখুন, এই তৃণমূলের নেতা নেত্রীর বাড়ির সামনে ওই এক কুল ভাঙার মতো নিরাপত্তার ব্যারিকেডগুলো সরে গেছে, কিন্তু উল্টো কুল সেখানে তো যথেষ্ট পরিমাণ অশান্তির ইঙ্গিত। যথেচ্ছ লোকজন সবাই ওখানে গিয়ে হাজির হচ্ছে। ওই যেরকম বার্লিন ওয়ালটা ভেঙে পড়ার পর বার্লিনের ওই ধ্বংসাবশেষ দেখতে, বার্লিনের প্রাচীরের ধ্বংসাবশেষ দেখতে ওখানে লোকজন গিয়ে হাজির হতেন, এবং যদি টুকরো টাকরা কিছু ভেঙে পড়ে থাকে সেগুলোকে নিদর্শন হিসেবে বাড়িতে নিয়ে চলে যেতেন। এখানেও তো সেরকমই হচ্ছে। যে লোকজন আসছেন বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন, কেউ দাঁড়িয়ে সেলফি তুলছেন, মানে যা ওখানে বারণ ছিল আর কি সব করছেন। আর পাশাপাশি তাদের বক্তব্যগুলো, সেগুলোর মধ্যেও তো অদ্ভুত লক্ষ্য খুঁজে পাওয়া যাচ্ছে। অভিষেকের বাড়িতে যে চলমান সিঁড়ি মানে এসকালেটার আছে, সেটা বাইরের থেকে ঢুকছে কিনা, সেটাকে খুলে নিয়ে যাওয়া যায় কিনা, এটা নাকি কেউ দেখতে এসছেন। কেউ বলছেন অভিষেকের জন্য এতদিন পাড়া প্রতিবেশীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না, নিজ ভূমে পরবাসী হয়েছিলেন। তৃণমূল হারায় তারা স্বাধীনতা লাভ করেছেন বলে অভিষেকের বাড়ির সামনে আনন্দে মেতেছেন। তবে এইসবের মধ্যে শান্তিনিকেতনের সব থেকে বড় অশান্তি বাঁধিয়েছেন একদল অতি উৎসাহী মানুষ। তারা অভিষেকের বাড়ির সামনে পথনাটিকা করেছেন। দেখুন, এই পথনাটিকার অনুপ্রেরণা কি সেটা তো বুঝতেই পাচ্ছেন, এবং হয়তো এই প্রথমবারের জন্য কোনো অনুপ্রেরণা তৃণমূলের নেতা নেত্রীদের কাছে চরম অস্বস্তিকর বলে মনে হবে। আপনারা জানেন যে অতীতে তৃণমূল আমলে যে কোনো কাজই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া হতো না, কিন্তু মুশকিল হচ্ছে রাজ্যে ক্ষমতা বদলের পর অনুপ্রেরণারও যে বদল ঘটেছে সেটা কে না জানে। অথবা এরকমও হতে পারে, হয়তো অতীতের শাসনকাল থেকেই অনুপ্রেরণা নিয়ে কেউ এই পথনাটিকাগুলো করছেন, এবং যার ফলে এই নতুন করে একটা জিনিস মনে হচ্ছে, জানেন তো, শিল্প কখনো আনন্দ দেয় না, চরম অস্বস্তিরও কারণ হয়।
আমার 80 বছর, আরো 79 বছর বয়স। চিন্তা করুন, যখন গাড়ি বেরোতে এখানে কেউ রাস্তা পার হতে পারবে না। এনি এমার্জেন্সি, এনি অ্যাম্বুলেন্স, এনিথিং, আমাদের খুব অসুবিধা হয়েছে। এবার দেখুন, এই দুই নেতা নেত্রীর বাড়ির গল্প শুনে আপনাদের মনে হতেই পারত যে এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এরকমই বোধহয় শাসক দলের মুখ্যমন্ত্রীদের বাড়ির সামনে হয়ে থাকে। এবার একই রকমভাবে হয়তো তারা মোটামুটি মনে মনে ব্যারিকেডগুলো যখন ওখান থেকে উঠছে, এই অর্থাৎ কোথাও গিয়ে একটা জায়গার থেকে একটা কুল ভাগার মতো করে একটা জায়গার থেকে ব্যারিকেডগুলো উঠছে, নিশ্চয়ই মানুষজন ভাবতে শুরু করেছিলেন যে এই ব্যারিকেডগুলো উঠে অন্য কুল গড়ার মতো হয়তো ওই শান্তিকুঞ্জে কাঁথিতে, যেখানে এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি, তার সামনে গিয়ে বসবে। সত্যি কথা বলতে কি, হয়তো শুভেন্দু অধিকারীর ওই কাঁথির বাড়ির প্রতিবেশীরা তারা হয়তো মনে মনে একটু প্রস্তুত হতেও শুরু করেছিল। কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি তো যে মুখ্যমন্ত্রীর আগের মুখ্যমন্ত্রীর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং মুখ্যমন্ত্রী না হওয়া সত্ত্বেও ওই দ্বিতীয় ব্যক্তিত্ব হওয়ার সুবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কিভাবে ব্যারিকেডগুলো বসে থাকতো এবং ওখানকার মানুষজনের অসুবিধা করতো। তো এটা দেখে তারা নিশ্চয়ই মনে মনে একটা প্রাথমিক প্রস্তুতি সেরে ফেলেছিলেন ওই কাঁথির শান্তিকুঞ্জের প্রতিবেশীরা, যে এবার তাদের জন্য হয়তো এই ব্যবস্থাগুলোই আসছে। এ কুল ভেঙে তাদের কুলে এসে সেই ব্যারিকেডগুলো বসবে এবং তাদের অভ্যস্ত হতে হবে। কিন্তু তারা অবাক হয়ে আবিষ্কার করেছেন যে পুলিশ প্রশাসন থেকে ওই এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিরাপত্তার কথা ভেবে ব্যারিকেড বসানোর কথা যাও বা ভাবা আসা হয়েছিল, সেই ভাবনা নাকি পত্রপাঠ খারিজ করে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তার পরিবার পরিজনেরা। ফলে কাঁথিতে অধিকারীদের বাড়ি শান্তিকুঞ্জের আশেপাশে যারা থাকেন তারা অবাধে যাতায়াত করতে পারছেন। আরও আছে জানেন তো, এই এতদিন ধরে ওই যেহেতু দেখা গেছে যে ওই যেখানে মুখ্যমন্ত্রী থাকতেন সেই অঞ্চলের মানুষজনের এই পরিমাণ অসুবিধে হতো ওখানে মুখ্যমন্ত্রী থাকায়। তার ফলে সবারই কিন্তু মনে হচ্ছিল যে কাঁথির ব্যবস্থাটা ঠিক আছে, কাঁথির বদলে এখন বেশিরভাগ সময় তো শুভেন্দু অধিকারীকে কলকাতায় থাকতে হবে, যেখানে থাকবেন সেখানেও তো একই রকম নিরাপত্তাজনিত ব্যবস্থা তো করতেই হবে। মুখ্যমন্ত্রীর জন্য নিরাপত্তা জরুরি, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। ফলে সেখানকার মানুষজনের অসুবিধা হতে পারে। কিন্তু যেখানে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন বলে ঠিক করেছেন আলিপুরের সেই সৌজন্যের ওখানে, সেখানে কিন্তু কোনো রকম ব্যারিকেড দেওয়া হবে না, নিরাপত্তার ব্যবস্থা থাকবে, কিন্তু এমন কিছু করা হবে না যাতে ওখানকার মানুষজনের যাতায়াতের অসুবিধা হয়। সেটা ঠিক হয়েছে। অর্থাৎ দৃষ্টিভঙ্গির যদি ফারাক থাকে তাহলে মানুষজনের হয়তো একটু দেখতে অবাক লাগতে পারে, কিন্তু তাতে যে কোনো রকম সমস্যা হয় না এটাই বাস্তব। আরও আছে, আর একটা বাড়ির কথা বলি, ওই কাহানি ঘর ঘর কি বলে একটা সিরিয়াল ছিল না, সেরকম আর কি। সব ঘরে ঘরে মুখ্যমন্ত্রীদের ঘরে ঘরেই একই রকম ছবি হয়। এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে ওই সিরিয়ালটা অন্তত বাংলায় ফ্লপ, এই বাংলায় ফ্লপ, এটা পরিবর্তনের বাংলায় ফ্লপ, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ একইভাবে নবান্নতেও তো ওই রকম কড়াকড়ির জায়গাগুলো যাতে শিবপুরের মানুষের যাতায়াতের অধিকার খর্ব হয় বা ওখান দিয়ে লোকজনের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হয়, সেই জায়গাটাও হয়তো কোথাও গিয়ে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কারণ আবার বিজেপি ক্ষমতায় এসে ঘোষণা করেছে যে ঐতিহ্যবাহী মহাকরণে সরকার চলে আসবে, অর্থাৎ ওই নবান্ন থেকে আর কিছু হবে না। সব মিলেমিশে এই যে গোটা অন্যরকম ভাবনা চিন্তা না, এইগুলো মানুষজনের কাছে খুব ইঙ্গিতবাহী।
আপনারা ভাবতেই পারেন যে শুরুতে আজকে খালি কিছুতে এই বাড়িগুলোর সামনে কি হচ্ছে না হচ্ছে, এগুলো তো এর আগের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কি হচ্ছে, এগুলো তো আপনারা দেখছিলেন। তো তার সঙ্গে আজকে আবার এই বাকি বাড়িগুলোর ওটা তো আপনারা যে একটা ফারাক দেখতে পাচ্ছেন, এটার থেকে কতটা আপনারা এই ইঙ্গিতটা পেতে পারেন যে সামনের দিনগুলো একটু অন্যরকমভাবে যাবে। দেখুন, আজ প্রথম দিনের জন্য নিজের অফিসে গেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি যে তার সঙ্গে যে 5 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন, তাদের পাশাপাশি দলের বিধায়কদের সঙ্গেও বৈঠক করেছেন। আর তারপরেই বিজেপি বিধায়করা জানিয়েছেন আরও একটা উলট পুরাণের কথা, আরও একটা অনভ্যস্ত ছবি যে রাজ্যের মানুষজনকে দেখতে হবে, সেটা বিজেপি বিধায়করা জানিয়ে দিয়েছেন। এতদিন ধরে কি দেখা যেত রাজ্যের যেখানেই, এটা তো অনেক পুরনো একটা রাজনীতির রীতি, যেখানে যিনি জনপ্রতিনিধি, যেখানে যিনি এমএলএ, যেখানে যিনি এমপি অর্থাৎ বিধায়ক এবং সাংসদ, তিনি যদি অন্য কোনো দলেরও হন, শাসক দলের যদি নাও হন, সেখানে যদি সরকারের তরফ থেকে কোনো উন্নয়নমূলক কাজ হয়, তখন তাদের তাতে সামিল করাটাই নিয়ম। তাদের বাদ দিয়ে হবে কি করে? এটাই তো খুব স্বাভাবিক বুদ্ধির কথা। কিন্তু সেই স্বাভাবিক বুদ্ধির কথাগুলো যে গত সরকারের আমলে হতো না, এটা তো পরিষ্কার। অধিকাংশ জায়গাতেই সেখানে কিন্তু শাসক দলের লোকজন ছাড়া বিরোধী দলের লোকজন যদি জনপ্রতিনিধি হতেন, বিধায়ক হিসেবে তো একদমই হাতে গোনা কিছু লোকজন ছিলেন, কাউকেই সেখানে কিন্তু সামিল করা হতো না। এবার দেখুন, 15 বছর ধরে এটা চলছে, মানুষজন দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন, তাদের মনে হতেই পারে যে এটাই তো স্বাভাবিক, এটাই হয়তো নিয়ম। সেই নিয়মটাও কিন্তু বদলে যাচ্ছে এবারের বিধানসভাটা সেই অর্থে গতবারের বিধানসভার থেকে অনেক বেশি সর্বদলীয় বিধানসভা, অনেক গণতান্ত্রিক, মানে সেই অর্থে, কারণ এখানে যেরকম শাসক বিজেপি রয়েছে, তেমনই তো বিরোধী একদিকে যেরকম তৃণমূল রয়েছে, তেমনি আইএসএফ রয়েছে, সেরকমভাবে কংগ্রেস রয়েছে এবং বামও রয়েছে। যারা গত বিধানসভায় শূন্য ছিল, কংগ্রেস যারা গত বিধানসভায় শূন্য ছিল, ওই এক বায়রন বিশ্বাসের কল্যাণে খাতা খোলার সুযোগ পেয়ে উপনির্বাচনে জিতে সাগরদিঘির থেকে তারপর সেটাও হাতছাড়া হয়েছিল। ফলে সেই অর্থে এবারের বিধানসভাটা যেরকম অনেক বেশি গণতান্ত্রিক, সর্বদলীয়, সর্বস্তরের প্রতিনিধিত্ব রয়েছে, ঠিক একইভাবে এখানে কিন্তু সরকারের তরফে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, অন্তত আপাতত যে কথাগুলো জানানো হচ্ছে, তাতে পরিষ্কারভাবে মানে যেটা দেখিয়ে দেওয়া হচ্ছে বা বলে দেওয়া হচ্ছে, তারা কিন্তু অনেক বেশি গণতান্ত্রিকভাবে চলবেন প্রথম থেকে। অন্তত এই যেরকম বললাম না, যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে বিভিন্ন পার্টি অফিসগুলো দখল হওয়ার পর সেই পার্টি অফিসগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কোথাও গিয়ে সেটাকে তারা চাইছেন না কোনোভাবে মানুষজনের সামনে সেগুলোকে উদাহরণ করে রাখতে। সব ক্ষেত্রেই একটা গতবারের থেকে একটা যাতে তুল্যমূল্যক বিচারে মানুষজনের মনে আসে, ও এটা এই আগের সরকারের আমলে তো দেখিনি, এই সরকারের আমলে দেখছি। অর্থাৎ প্রথম থেকে নিজেদের অবস্থানটা একটু ব্যতিক্রমী করার যে চেষ্টা, সেটা কিন্তু প্রত্যেকটা বক্তব্যের মধ্যে রয়েছে। ওই বললাম, বিজেপি বিধায়করা বৈঠকের পর বেরিয়ে এসে জানিয়েছেন যে সিদ্ধান্ত হচ্ছে উন্নয়নে বিরোধীদের ব্রাত্য করে রাখা হবে না, বরং যেখানে যেখানে তৃণমূল, সিপিআইএম, আইএসএফ বা আজুপের বিধায়ক রয়েছেন, সেখানেও সরকারি প্রকল্পগুলোকে সমান গুরুত্ব দিয়ে চালানো হবে এবং তাতে তাদের সামিল করা হবে। অর্থাৎ ওই যে সাগরদিঘিতে যখন বায়রন বিশ্বাস জেতার পর ওই যে কটা দিন কংগ্রেস ছিলেন, তখন যে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছিলো বলে শোনা গেছিল, বা ওই অশোক দিনদার এলাকা ময়নায়, সেইখানে যে আগের সরকারের আমলে ওই বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার সহ যে একগাদা প্রকল্প যেগুলো তৃণমূল সরকার চালাতো, সেগুলো সব বন্ধ হয়ে গেছিলো বলে শোনা গেছিল। সেই ট্র্যাডিশন অন্তত এইবার চলবে না, এটা পরিষ্কার করে দিচ্ছেন
এই বিধায়করা। করাপশন চলবে না, কোনো আন্ডারস্ট্যান্ডিং চলবে না, বিরোধীদের বিধায়কদের স্বচ্ছতা নিয়ে চলতে হবে, পুলিশের সাথে কোঅপারেশন করতে হবে। পুলিশের কাছে যে লিস্ট বিধায়করা দেবে ক্রিমিনালদের, যারা এলাকায় মানে রেজিস্টার্ড ক্রিমিনাল, তাদেরকে সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। করাপশন চলবে না, কোনো আন্ডারস্ট্যান্ডিং চলবে না, বিরোধীদের বিধায়কদের স্বচ্ছতা নিয়ে চলতে হবে, পুলিশের সাথে কোঅপারেশন করতে হবে। পুলিশের কাছে যে লিস্ট বিধায়করা দেবে ক্রিমিনালদের, যারা এলাকায় মানে রেজিস্টার্ড ক্রিমিনাল, তাদেরকে সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দেখুন, আমরা দুটো জিনিস আশা করতেই পারি। এক, তৃণমূল জমানায় বিরোধীদের জেতা আসনে যেরকম লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি প্রকল্প বন্ধ হয়ে যেত, তেমন অভিযোগ এই জমানায় আর উঠবে না। আর দুই, দল বদলটা একটু কমবে। এইটা না ভয়ঙ্কর পেইন, জানেন তো। এই মানুষজন আমরা দেখেছি, এবারও কিন্তু সেই প্রবণতাটা আছে। অনেকে তো এই আমাদের, আপনাদের একটা গল্প বলি, জায়গাটার নামটা আর বলছি না, বেচারা আবার সমস্যায় পড়বেন। আমাদেরই এক প্রতিনিধি একটা ওই ভোট গণনা কেন্দ্রে ছিলেন। তো সেখানে তিনি দেখছেন যে একটু আগে তৃণমূলের যে এজেন্ট প্রবল হম্বিতম্বি করছিলেন, যখন ভোট গণনাটা একটু এগিয়েছে এবং স্পষ্ট হয়ে যাচ্ছে যে সেখানে বিজেপির প্রার্থী জিতছেন, তিনি হঠাৎ করে এপাশ ওপাশ দেখে বেশ খানিকটা গেরুয়া আবির মুখে মেখে নিয়ে তাদের সাথে উঠে চিৎকার করে নাচানাচি, জয় শ্রীরাম বলে নাচানাচি করতে শুরু করলেন। তো তাই দেখে আমাদের প্রতিনিধি দৌড়ে গিয়ে তার সামনে ওই বুম ধরে জিজ্ঞেস করেছিলেন, আরে একটু আগে তো আপনি দেখছিলেন আপনি তৃণমূলের এজেন্ট ছিলেন, এর মধ্যে এই মানে ভোট গণনাতে কোনো শেষ হয়নি, এর মধ্যেই পাল্টি হয়ে গেলেন। তো সে এজেন্ট তখন চোঁচা দৌড়, পালিয়ে বেঁচেছে। তো এই যে ভদ্রলোক সুপারফাস্ট গতিতে অবস্থান বদলেছিলেন ওই ভোট গণনা কেন্দ্রের মধ্যেই, এটা কোনো কিন্তু বিক্ষিপ্ত ছবি না, এটা প্রচুর জায়গায় প্রচুর মানুষের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এগুলোই হয়তো স্বাভাবিক প্রবণতা, বিশেষ করে 2011-র পর থেকে আমরা এই প্রবণতাটা প্রবল হারে দেখতে পাইনি হয়তো, কিন্তু তারপরে আমরা যত সময় গেছিল আমরা বুঝেছিলাম দলবদল করা এবং করানোটা প্রায় একটা আর্টের পর্যায়ে চলে গেছে, এবং সেটা তৃণমূল অসাধারণভাবে সেটা প্রয়োগ করেছিল। ওই বললাম বায়রন বিশ্বাসের কথা বলছিলাম, সেই বায়রন বিশ্বাসও তো জিতে ঠিতে সাগরদিঘি মডেল হয়ে যাওয়ার পর সবাই সেটা নিয়ে রাজনৈতিক গবেষণা শেষ করে ফেলার পর যাবতীয় গবেষণায় জল ঢেলে দিয়ে তৃণমূলে গিয়ে জয়েন করেছিলেন। এবারে জয়েন করারও বিবিধ নীতি ছিল, বিভিন্ন স্টাইল ছিল, কখনো পতাকা হাতে নিয়ে, কখনো ওই উত্তরীয় পড়ে, বিভিন্ন ধরনের। কিন্তু মোদ্দা ঘটনা হচ্ছে জনমতকে অস্বীকার করা এবং বোকা বানানো জনগণকে, এই বিষয়টা কিন্তু প্রবলভাবে একটা শিল্পের পর্যায়ে পরিণত হয়েছিল। মানুষজন একটা ভেবে ভোট দিয়েছিলেন আর দেখেছিলেন তাদের বক্তব্যটাকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অন্য দলে চলে গেছে তাদের প্রতিনিধি। এটা যেরকম ছিল বিভিন্ন স্তরে, মানে এ তো আপনি বিধানসভার ক্ষেত্রে বলছিলাম বায়রন বিশ্বাসের কথা, বায়রন এবারও জিতেছেন, কিন্তু এবার কি করবেন এখনও কিন্তু বলা যায় না, জানেন তো। কারণ তৃণমূলেরও জিতেছেন, তো তার আগের বার কংগ্রেসেরও জিতে তখন ক্ষমতাসীন দলে চলে গেছিলেন। এবার তৃণমূলের হয়ে জিতে কোন দিকে যাবেন আমরা জানি না, যাবেন কি না তাও জানি না, কিন্তু ট্র্যাডিশনটা মনে পড়ে যাচ্ছে এই আর কি। কিন্তু বাকি নিচুর তলায় অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দলের যারা ছিলেন, সেটা কাউন্সিলর হোক, পঞ্চায়েত মেম্বার হোক, ঝাঁকে ঝাঁকে তারা ডিগবাজি খেয়েছেন। ডিগবাজি তো আমরা প্রচুর ওই যারা বুদ্ধিজীবী তাদেরও খেতে দেখেছি। এত দ্রুত, এবং তার সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের এত দ্রুত তাদের সবার বোধোদয় হয়েছে, এবং যত দ্রুত তারা বুঝতে পেরেছেন এবং যে কত অন্যায় কাজ তারা করছিলেন এবং লোকজনকে বোঝাতে চেয়েছিলেন কি কষ্ট হয়, সেই মাতালের গল্পের মতো, জানেন তো। এক মাতাল, সে রেগুলার, এটা যারা মদ্যপান করেন তারা প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু এটা জাস্ট জোক হিসেবেই নিন আর কি। তো তিনি রেগুলার মদ্যপান করে আসেন। মাতালকে দেখুন মাতালই বলে, অন্য কিছু বলতে পারলাম না। আজকাল অনেক কিছুকে অনেক শুদ্ধ শুদ্ধ বাংলায় বলা হয়, এটার ক্ষেত্রে আমার ওই মাতালটা খুব সুন্দর বাংলায় অ্যাপ্রোপ্রিয়েট ফিলটা আসে আর কি। তো একজন মদ্যপান করে রেগুলার বাড়িতে আসেন এবং রোজ পরিবারে অশান্তি হয়। তার স্ত্রী অত্যন্ত ক্ষিপ্ত,
তো একদিন এরকম বাড়িতে এসছেন তিনি মদ্যপান করে এবং নেশাগ্রস্ত দেখে স্ত্রী প্রবল ক্ষিপ্ত হয়ে চেঁচামেচি করছেন। তো তখন সেই যিনি স্বামী আর কি, তিনি বললেন, দেখো রোজ তুমি এই গণ্ডগোলটা করো, আজকে তুমি একবার যদি খাও, আমি মানে তুমি বিশ্বাস করে নেবে যে আমি আনন্দের জন্য খাই না। কি যাতা বলছো? বলে একদম খাও। তো স্ত্রী তিনি তার কাছ থেকে এক ঢোক মদ্যপান করেছেন এবং করে গলা জ্বলে গেল বলছেন। তা তখন স্বামী তাকে বললেন, দেখেছো, তোমরা ভাবো আমরা আনন্দের জন্যে খাই, কতটা ভেতরটা জ্বলে যায়, কত কষ্ট করে আমরা খাই, সেটা কখনো ভেবে দেখেছো? তো এও হচ্ছে সেই রকম ব্যাপার আর কি। এখন সবাই মিলে আমাদের বোঝানোর চেষ্টা করছেন কত কষ্ট করে তারা তৃণমূলে ছিলেন, তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে অন্য সবাই, এবং কে কত কষ্ট বেশি করেছিলেন সেটা প্রমাণ করতে সবাই উঠে পড়ে লেগেছেন। হয়তো এটাই স্বাভাবিক, কারণ সবাই জানেন যা যা হয়েছে, যা যা করেছে, যদি কোথাও মানুষজন তার হিসেব নিতে শুরু করেন, দলের একজন হিসেবে তো তাদেরও সেই হিসেব দিতে হবে। সেই হিসেব দেওয়ার ক্ষেত্রে কেউ নেই, রাজনীতিক তো না। তাই জন্য তারা সবাই ভুল বদল করে নিয়ে যত ঝটপট পেরেছেন অন্যদিকে যাওয়ার চেষ্টা করেছেন। অন্তত কোথাও যে নেই, তারা মাঝখানটায় নোম্যান্স ল্যান্ডে রয়েছেন, এবং নোম্যান্স ল্যান্ডে থাকলে তারা কেউ তাদের ডিস্টার্ব করবেন না, এটা তারা প্রমাণ করার চেষ্টা করছেন। সুতরাং এটা হতেই পারে, কিন্তু বিশ্বাস করুন এগুলো না হয় তাও ছুটকো ছাটকা ধরে নিচ্ছি, কিন্তু যারা জিতেছেন তাদের হঠাৎ করে একটা ভেবে যদি মানুষজন তাদের ভোট দিয়ে থাকেন, সেই বক্তব্যকে, মানুষজনের সেই মতামতকে জলাঞ্জলি দিয়ে আরেক দিকে যাওয়ার মতো ঘটনাগুলো যত কম ঘটাবেন, আমরা তত বেশি অন্তত স্বস্তি পাবো যে অন্তত কোথাও মতামতটা একটু সম্মান তো পেল। যদিও সেই সম্মান কতটা থাকবে সেটা নিয়ে ঘোর সংশয় রয়েছে। তো একটা কথা বলি, আমরা যেটা এখন পর্যন্ত দেখছি, তাতে শুভেন্দু অধিকারী সরকার এবং প্রশাসন তারা যেহেতু বেশ কিছু শুরুর দিকটা, আজ প্রথম দিন, হয়তো প্রথম দিন দেখে গোটা 5 বছরের একটা ইঙ্গিত সেই পুরনো হিসেবে পাওয়া সম্ভব। ওই হাঁড়ির একটা ভাত টিপলেই বা ওই সকাল থেকে সারাদিনটা কীরকম যাবে, এই যা যা বলে আমরা শুনে অভ্যস্ত আর কি। তো সেগুলো ধরলে হয়তো কিছুটা ইঙ্গিত আমরা পেতে পারি যে এটা একটা ব্যতিক্রমী একটা সময়ে আমরা আশা করতে পারি। ব্যতিক্রমীগুলো হচ্ছে আর কি, এই যেরকম আমরা ওরা দূর করে বিরোধীদের সঙ্গে নিয়ে চলার বার্তা, এই 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 বিষয়গুলো, এগুলো তো ব্যতিক্রমী। এবং এগুলোর পেছনে মুখ্যমন্ত্রী নাকি একটা নিজস্ব যুক্তিও দিয়েছেন। শুভেন্দু অধিকারী নাকি বলেছেন যে এলাকায় বিরোধীদের সাথে কাজ করলে যেরকম উন্নয়নটা সর্বজনীন হবে, তেমনি দুর্নীতিমুক্ত পক্ষপাতহীন কাজের একটা পরিবেশ তৈরি হবে। মুখ্যমন্ত্রী তার দলের বিধায়কদের নাকি নির্দেশ দিয়ে বলেছেন যে যার যার নিজের এলাকায় যত সমাজবিরোধী গুন্ডা বদমাইশ আছে তাদের নামের তালিকাটা তৈরি করে পুলিশকে দিতে হবে, আর পুলিশের দায়িত্ব হবে এই অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজেপি শাসিত রাজ্যগুলোর যে আলাদা নামডাক আছে সেগুলোর সঙ্গে যাতে বাংলার নামটাও উচ্চারিত হয়, সেটা তার আগ্রহ, এটা আমরা বুঝতে পারছি। এটা কিন্তু ঘটনা, তার সামনে একটা রেফারেন্স ফ্রেম ওই প্রথম দিন, ওই শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনই তো খাড়া করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেভাবে বাকি আরও 20টা রাজ্যের মুখ্যমন্ত্রী এসে বসেছিলেন পাশাপাশি এত জোর, এবং তাদের রাজ্যগুলোতে ভোটে গণ্ডগোল হয় না, সেখানে পুলিশ করা, এরকম বিভিন্ন যে বক্তব্যগুলো শোনা যায়, একটা প্রশাসন বলে বস্তু আছে, এই যাগুলো শোনা যায় আর কি। তো সেইগুলো যাতে বাংলার ক্ষেত্রেও বলা যায়, কারণ বাংলার ক্ষেত্রে এখন অবধি তো অন্যরকমই বেশি বলতে শুনেছি আমরা। অন্য রাজ্যগুলো হাসি ঠাট্টা করে একের পর এক ঘটনা নিয়ে, এবং যে যে ঘটনা ঘটেছে তার মধ্যে এই তিলোত্তমা কাণ্ড, সেটা তো সর্বশেষ এমন একটা ঘটনা যেটাকে নিয়ে মোটামুটি লোকজন বাংলার সম্পর্কে দুচ্ছাই করা শুরু করে দিয়েছিল। ফলে সেইখান থেকে একটা বড় দায়িত্ব তার এসে পড়েছে, বিশেষ করে যখন ওই শুরু জেতার পরেই তার আত্মসহায়ক তাকে এইভাবে খুন হতে হয়েছে। ফলে গণ্ডির মধ্যে থেকে পুলিশ আইনের হাত লম্বা করে যদি
ব্যবস্থাগুলো নেয় এবং তাতে যদি জনপ্রতিনিধিদের সমর্থন এবং সহযোগিতা থাকে তাহলে অপরাধ কমবে বলেই আশা করা যায়, অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে। এবং যে যে জিনিসগুলো করে আগের তৃণমূল সরকার পতনের পথে এগিয়েছিল, এই সরকার তার থেকে একটু আলাদা রাস্তায় হাঁটতে পারবে এবং তাতে তারা দীর্ঘস্থায়ী হবে। এটা শুভেন্দু অধিকারীর প্রথম বিজেপির এখানে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দিনের নবান্নে এই প্রত্যাশাটা থাকতেই পারে। সবাই তো চায় দীর্ঘজীবী হতে। দেখুন, আরও একটা জিনিস এর ফাঁকে মনে পড়ে যাচ্ছে, এই আজকে বলতে বলতে অনেক আগু এত ঘটনা ঘটেছে না, সব আগু পিছু হয়ে যাচ্ছে, আপনাদের সাথে সেইভাবেই শেয়ার করছি আর কি করব একটু একটু করে। এই যে বলছিলাম যে নদীর এপার ভাঙে ওপার গড়ে, একদম প্রথম দিকের ছবিটা খেয়াল করুন তো, একটা জিনিস আপনাদের দেখিয়েছিলাম, ঠিক যেরকম করে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের থেকে ব্যারিকেড সরেছিল, অর্থাৎ যে ব্যবধানটা, যে প্রতিবন্ধকতাটা সরে গেছিল, ঠিক সেই জিনিসটারই তো যেখানে দরকার ছিল ঠিক জিনিসটা ঠিক জায়গায় হচ্ছে। অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে যে একটা বিস্তীর্ণ এলাকা ফাঁকা ছিল, যেগুলো কাঁটাতারের বেড়া ছিল না, এবং যেখানে কাঁটাতারের বেড়া না থাকার কারণ হিসেবে বলা হতো যে সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে জমি দেওয়া হচ্ছে না, সেই সমস্ত জায়গায় ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারের তরফে বিএসএফকে জমি দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। একদম প্রথম দিনই খেয়াল করে দেখুন কোন কোন জিনিসটা প্রায়োরিটি এবং কোন কোন জিনিসটা আগে শোনা যেত এখন শোনা যাবে না, সেগুলো একটুখানি এর সঙ্গে সঙ্গে নিজেরা মাথার মধ্যে ঘুরিয়ে নিতে শুরু করুন আর কি। আগে কি শোনা যেত? যখনই অনুপ্রবেশ বা অন্য কোনো কথা শোনা যেত তখনই শাসক তৃণমূলের তরফ থেকে বলা হতো যে ওগুলো তো বিএসএফের দায়িত্ব, ওরা আটকাতে পারছে না বলে তো এখানে ঢুকে পড়ছে। তখন বিরোধী বিজেপি বলতো যে তারা ঢুকে পড়ছে হয়তো কোনো না কোনোভাবে, তার কারণ ওই বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, শক্তপোক্ত সীমান্ত তৈরি করা যায়নি এই রাজ্য সরকারের অসহযোগিতার জন্য। তার ফলে বহু ফাঁকা জায়গা দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়তো। কিন্তু তারপর তারা কীভাবে এদেশের জনগণের মধ্যে মিশে থাকতে পারত, কীভাবে পরিচয়পত্র তৈরি করত, সেইটা নিয়ে তারা তখন প্রশ্ন তুলতেন। এই চাপানোতরটা এবার আর বোধহয় শোনা যাবে না, এটা একদম নিশ্চিত। কারণ রাজ্য সরকার যদি ওখানে জমি দিয়ে দেওয়ার কথা এইভাবে ঘোষণা শুরুর দিনই করে দেয়, তার মানে হচ্ছে তারা এর জন্য প্রস্তুত ছিল, হোমওয়ার্ক করে ফেলেছিল। তারপরে তারা কি আগের থেকে আত্মবিশ্বাসী ছিল? এটাও কিন্তু বড় প্রশ্ন। আমরা যদি জিতে আসি, প্রত্যেকটা দলই জেতার জন্য ভোটে লড়ে, তৃণমূলও তাদের নিশ্চয়ই কোনো পরিকল্পনা ছিল জিতে এলে কী করবে। একইভাবে বিজেপিও যে জেতার জন্যেই লড়েছিল এবং মানসিক একটা প্রস্তুতি ছিল, এবং মানসিক শুধু না, হাতে কলমেও কিছু কিছু প্রস্তুতি ছিল, সেটা তারা প্রমাণ করে দিয়েছেন। এবার সেই প্রস্তুতিটা তাদের ছিল নাকি আগের সরকারের আমলে কাজগুলো হয়ে গেছিল, কি করার দরকার সেটা হয়ে গেছিল কিন্তু করা হয়নি। তার ফলে তারা শুধু এসে ওই মেড ইন ইন্ডিয়া স্ট্যাম্প মেরে দেওয়ার মতো করে শুধু মেড ইন বিজেপি, মানে ওই আর কি বিজেপির সিদ্ধান্ত বলে স্ট্যাম্পটা মেরে দিতে পেরেছেন কিনা এটা ভেবে দেখার দায়িত্ব রয়েছে। কারণ দেখুন, প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী প্রথম দিন নবান্নে গিয়ে যদি ৪৫ দিনের মধ্যে এই জমি তুলে দেওয়ার কথা ঘোষণা করেন এবং বলেন ৯০% জমি চিহ্নিত হয়ে এতদিন পড়েছিল, তাহলে তো এটা পরিষ্কার যে শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার থেকে বিএসএফকে সহযোগিতা করছিল না তৃণমূল সরকার। ৯০% এলাকায় জমি নিয়ে কোনো জটিলতা ছিল না, কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধুমাত্র জেদের বসে জাতীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকি নিয়ে যাচ্ছিল বা গোটা দেশের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছিল বলে বিজেপি অভিযোগ করেছে। বিজেপি কিন্তু সংকল্পপত্রেই ঘোষণা করেছিল যে ক্ষমতা এলে সীমান্তের ওই অরক্ষিত জমিকে সুরক্ষিত করা হবে এবং বসানো হবে কাঁটাতার। আপনাদের মনে আছে যখন এরকম চাপান উত্তর অনুপ্রবেশকারী নিয়ে প্রভূত পরিমাণ গণ্ডগোল চলছে, তখন আমরা সীমান্ত এলাকায় গেছিলাম এবং সীমান্ত এলাকায় একের পর এক গ্রামের মানুষ বলেছিলেন যে তারা জমি দিতে তৈরি, কারণ ওখানে যদি কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে লাগোয়া ওই অঞ্চলগুলোর থেকে
যে সমস্ত দুষ্কৃতী যখন তখন ঢুকেই ভারতের গ্রামগুলোতে উৎপাত করে সেগুলো বন্ধ হবে। তারা তাদের নিরাপত্তার কথা ভেবেছিলেন এবং একই সঙ্গে আমরা বুঝেছিলাম যে এই নিরাপত্তার যে অভাবটা বা ঝুঁকিটা সেটা যে শুধু সীমান্তবর্তী গ্রামগুলোতে আটকে থাকছে তা তো না, সেটা গোটা দেশের ভেতরে নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। তো এতদিনে যখন সেই জায়গা, এবং এখন এইটা পরিষ্কার যে অভিযোগটা বিজেপি করছে যে 90% জমি চিহ্নিত হয়েছিল কিন্তু হস্তান্তর করা হয়নি, তার মানে এটা ধরতে হবে যে শুধুমাত্র যে অভিযোগগুলো বারবার তৃণমূলের তরফ থেকে করা হতো যে বিএসএফ আটকাতে পারছে না, ওই জন্যই তো এত অনুপ্রবেশকারী ঢুকে পড়তে পেরেছে, অর্থাৎ তাদের দোষ নেই, এইটা বলার জন্যই এই জমিগুলো হস্তান্তর করা হয়নি। ফল কি হলো? আজকে যখন ক্ষমতার হস্তান্তর হয়ে গেছে তখন বিজেপি সরকারের প্রথম দিনেই সেই জমিগুলোকে বিএসএফের হাতে তুলে দিতে 1 সেকেন্ড সিদ্ধান্ত লাগলো, এবং সেটা মাঝখান থেকে কী দাঁড়ালো যে দেশকে সুরক্ষিত করার প্রথম পদক্ষেপটা শুভেন্দু অধিকারী নিয়ে নিলেন। ফলে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের রাস্তা পুরোপুরি বন্ধ হবে, এটা আমরা আশা করতে পারি। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এমন অনেক নোট সামনে আনা হয়েছে যেখানে দেখা গেছে যে পশ্চিমবঙ্গ দিয়ে অনুপ্রবেশের পর অবৈধ বাংলাদেশি নাগরিকরা দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল, যাদের মধ্যে অনেকেই ওই সাদ রাঠির মতো জঙ্গি ছিল। এবার সীমান্ত পুরোপুরি সুরক্ষিত হলে এই সাদের মতো জঙ্গিদের আসার আর কোনো উপায় থাকবে না, এটা ধরে নেওয়াই যেতে পারে। ফলে বাংলার ভোটে দেশের সুরক্ষা আরও বাড়লো, এটা আমরা ধরে নিতে পারি। এবং দেখুন, আপনাদের তাহলে প্রমাণ হয়ে যাবে, এটা তাহলে মানতে হবে যে এই ভোটের আগের থেকে কেন্দ্রীয় সরকারের তরফে বা কেন্দ্রীয় বিজেপির তরফেও যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে এসে রাজ্যে এসে ভোটের আগে বিভিন্ন জায়গায় যে সভাগুলো করেছিলেন সেখানে তাদের বক্তব্যের মধ্যে কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট ছিল, তারা এত উদগ্রভাবে এখানটায় ক্ষমতায় আসতে চাইছিলেন কারণ আপনাদের মনে আছে তারা বারবার মনে করিয়ে দিচ্ছিলেন যে এই বাংলার জন্য দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আর আমরা কি ভাবছিলাম, দেশের কোথাও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য শেষ পর্যন্ত বাংলাই কি দায়ী হয়ে যাবে? দেখুন, এটা যে সাধারণ মানুষের মধ্যেও কাজ করেছে, এটাও যে একটা উপাদান, এই যে মানুষজনের একটা বিরাট মতদানের মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে দিচ্ছে মানুষজন, যে তারাও কিন্তু মনে করছিলেন যে কোথাও গিয়ে ভারতের ক্ষেত্রে নিরাপত্তার ফাঁক ফোকর এই রাজ্যটা হয়ে দাঁড়াচ্ছে। এই ভাবনা চিন্তা প্রচারের সঙ্গে তারা নিজেদের আর মেলাতে রাজি নন, সেই প্রচারের রাস্তাটাও তারা বন্ধ করে দিতে চান। এবার সেই ভাবনা চিন্তাটা যে সঠিক পথেই এগিয়ে গিয়েছে, মানে সেটা একদিকে কেন্দ্রীয় সরকার এবার এই দায়িত্ব নিয়ে রাজ্য সরকারের এই জমি দিয়ে দেওয়া এবং বিভিন্ন সময় কেন্দ্রীয় এজেন্সিগুলোর যে দাবি সেটা প্রমাণ করছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম। মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই কিন্তু ওখানকার কাগজগুলোয় লেখালেখি শুরু হয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে এবার কিন্তু পুরো যাতায়াতের জায়গাটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। দেখুন, ওই সীমান্তবর্তী এলাকাগুলোয় আপনাদের দেখিয়েছিলাম বাংলাদেশের ওই নির্বাচনের পর ভেতরে বড় জয় পেয়েছিল বিএনপি, কিন্তু ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে সেখানে কিন্তু জামাত জিতেছিল। আর জামাত ওখান থেকে প্রচুর টাকা ছড়ায়, অপরাধমূলক কাজকর্মে মদত দেয়, অস্ত্র আর জাল নোটের চোরাচালান করার চেষ্টা করে তারা ওখান থেকে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে জামাতের জনপ্রতিনিধিত্ব যেহেতু বেশি, ফলে এটা কিন্তু আমাদের জন্য একটা সবসময় ভয়ের কারণ ছিল। ফলে এই যে নতুন করে এখানে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজটা শুরু হয়ে যাবে এবং তাদের এই ইচ্ছে মতো আমাদের দেশে উস্কানি দেওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে, এটা ভেবেই কিন্তু জামাত শিবিরে হয়তো একটু কান্নাকাটি শুরু হয়ে গেছে, বা বলা ভালো শুভেন্দু অধিকারী তাদের কান্নাকাটিটা আরেকটু বাড়িয়ে দিলেন। नरेंद्र मोदी जी की केंद्र सरकार प्रयास कर रही है, बंगाल सरकार हमें भूमि नहीं देती है। हमने तय किया है कि 45 दिन में ही भारत सरकार के गृह मंत्रालय को
जितनी भूमि उपलब्ध कराना है वो उपलब्ध कराने का काम बंगाल सरकार समाप्त कर देगी। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। দারুণ পদক্ষেপ। এটা রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপার, ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার না। যদিও এটা রাজনৈতিক টানাটানি হয়ে গেছিল, তো আমার মনে হয় বিজেপি সঠিক পদক্ষেপ নিচ্ছে। দেখুন, এই যে আজকে যখন শুভেন্দু অধিকারী তিনি নবান্ন থেকে ব্রিফ টিপ করছিলেন, তার আগেই জানা গেছিল যে তার ওই প্রয়াত আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনিদের খোঁজ মিলেছে। ভিন রাজ্য থেকে 3 শার্প শুটারকে গ্রেফতার করে এনেছে এসআইটি সিট। তাদের কাছে অত্যাধুনিক এই সেমি অটোমেটিক পিস্তল কী করে এলো এবং তাদেরকে নিয়োগ করেছিল, এখন সেটা জেরা করে জানার চেষ্টা হচ্ছে। এবার এইখানেই মনে পড়ে যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বলছিলেন যে ভবানীপুরে তিনি না জিতলে হয়তো চন্দ্রনাথ রথকে মরতে হতো না। এবার ভাবছেন তো, চন্দ্রনাথের মৃত্যুর সঙ্গে ভবানীপুরে নির্বাচনী ফলাফলের কি যোগসূত্র? এটা তো তদন্তকারীদের দায়িত্ব ওই শার্প শুটারদের জেরা করে বার করা। কিন্তু ঘটনাচক্রে শুভেন্দু অধিকারী আজ নবান্নে প্রথম যে বৈঠকটা করেছেন, সেটা একটা প্রশাসনিক বৈঠক। সমাজ মাধ্যমে তার ছবিও তিনি দিয়েছেন এবং লিখেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা আর প্রশাসনিক পরিস্থিতি নিয়ে একটা উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেছেন। কিন্তু যেটা মুখ্যমন্ত্রী লেখেননি, কিন্তু আমরা অনুমান করে নিতে পারি, সেটা হচ্ছে হয়তো প্রথম ওই প্রশাসনিক বৈঠকের আগেই হয়তো মুখ্যমন্ত্রীকে তার পিএর খুনিদের গ্রেফতারের ব্রিফিংটা দেওয়া হয়েছে, যেটা কথা বলছিলাম। তার মানে কল কবজা ঢিলে হলেও রাজ্য পুলিশের যোগ্যতায় যে জং ধরেনি, সেটা নিয়ে তিনি নিশ্চিত হতে পারেন। কিন্তু জং তো ধরে রয়েছে সরকারি ব্যবস্থাতেই। প্রথম দিন প্রথম প্রশাসনিক বৈঠক করেই সেটা তো মুখ্যমন্ত্রী আবিষ্কারও করেছেন। সংসদে ভারতীয় ন্যায় সংহিতা পাস হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থা তাকে পুরোপুরি গ্রহণ করেনি বা সেটার সম্পর্কে পুরোপুরি অবগত হয়নি এবং সেটার জন্য যে আগের সরকারের আপত্তিই দায়ী। ঠিক যেরকম করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, মানে এই আয়ুষ্মান ভারত বলুন বা ওই ধরনের প্রকল্পগুলোকে এ রাজ্যে চালু করতে দেয়নি রাজ্য সরকার, ঠিক একইভাবে ভারতীয় ন্যায় সংহিতাকেও এখানে সেভাবে গ্রহণ করতে দেয়নি। এটাই তো শুভেন্দু অধিকারীর অভিযোগ। শুনলে অবাক হয়ে যাবেন, বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি পার্লামেন্টের 2টো কক্ষে অনেক আগে অনুমোদন করেছেন, রাষ্ট্রপতি মহোদয়ের সই হয়েছে, রুল হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের দেশের সংসদে পাশ হওয়া আইন নাকি আমাদের রাজ্যে আজ পর্যন্ত কার্যকর ছিল না। শুভেন্দু অধিকারী নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে খামখেয়ালি ব্যবস্থাকে সরিয়ে সরকারটাকে সরকারের মতো চালানোটাই এখন বড় চ্যালেঞ্জ এবং সেটার জন্য তিনি একটার পর একটা পদক্ষেপ যে নিচ্ছেন, সেগুলো কিন্তু একটা হোমওয়ার্কের ফসল, এটা মানতে হবে। ঠিক যেরকম করে তিনি দায়িত্ব নেওয়ার পরেই ওখানকার মানে নবান্ন বা সরকারের মুখ্যমন্ত্রী সচিবালয়ের যাবতীয় অফিসারদের একদম পাল্টে দেওয়ার দিকে এগিয়েছেন, বেছে বেছে অফিসারদের নিয়ে এসছেন, ঠিক একইভাবে তো যিনি এবারের এই নির্বাচনটা পরিচালনা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে মুখ্য সচিব বলে ঘোষণা করে দিয়েছেন এই বৈঠকের মধ্যেই।
আগে তাকে অবশ্য তার ওই এখানকার নির্বাচনী কাজকর্ম থেকে অব্যাহতি নিতে হবে, তারপরে তিনি রাজ্যের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নেবেন। এবার এত বড় একটা নির্বাচন যিনি সামলে ফেলেছেন, এবং সব থেকে বড় কথা এসআইআরের কল্যাণে, দেখুন আমলা তো অনেকেই হয়, অনেকে দীর্ঘদিন ধরে কাজ করেন, কিন্তু তারপরেও এসআইআরের মতো একটা কাজ সামলানোর পর এবং এবারের মতো একটা জটিল নির্বাচন সামলানোর পর যে অভিজ্ঞতাটা হয়, সেটা নিশ্চিতভাবেই রাজ্য চালানোর ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা নিতে পারবে। সেই কথা মাথায় রেখেই সম্ভবত শুভেন্দু অধিকারী মনোজ আগরওয়ালকে পরবর্তী মুখ্য সচিব হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার এই যে একটা সুস্পষ্ট চিন্তাভাবনা, এবং সেটার জন্য কিন্তু প্রয়োজনে যে কোনো রকম সমালোচনার সম্মুখীন হতেও যে দল রাজি বা সরকার রাজি, সেটা প্রকাশ করে দেওয়া। কেন বললাম? তার কারণ আজকে ওই প্রশাসনিক বৈঠকে তার পাশে বসেছিলেন মনোজ আগরওয়াল। এটা নিয়ে বিরোধীরা চিৎকার চেঁচামেচি করতে পারে, তিনি জানেন যে এই জন্যেই তো আগের থেকেই যোগসাযোগ ছিল। তো সেইগুলোকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এই মুহূর্তে যেটা রাজ্যের প্রয়োজন সেইটাই যে করা হচ্ছে, সেটা একদিকে যেরকম সুব্রত গুপ্তকে পরামর্শদাতা হিসেবে নিয়োগের মধ্যে প্রকাশ, ঠিক একইভাবে মনোজ আগরওয়ালকে পরবর্তী মুখ্য সচিব হিসেবে নিয়োগ করার সিদ্ধান্তে সেটাও পরিষ্কার। সরকারের আসলে সব থেকে বেশি দরকার কি থাকে জানেন? প্রশাসনিক দক্ষ একটা সিস্টেম তৈরি করা। এবং এক্ষেত্রে সরকার এবং পার্টি যে আলাদা, যে ধারণাটা মোটামুটি শেষ হতে বসেছিল, সেটাই যে শুভেন্দু অধিকারী ফিরিয়ে আনার চেষ্টা করছেন, সেটাও তো আজকে পরিষ্কার হয়ে গেছে। আজ শুভেন্দু অধিকারী নবান্নে যাওয়ার আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়ি যান। শ্রমিক ভট্টাচার্য বলেছেন, সেটাও খুব ইন্টারেস্টিং বক্তব্য, সরকার আর শাসক দলের মধ্যে সমন্বয় থাকবে, কিন্তু যে সরকার তৈরি হতে চলেছে সেটা বিজেপি সরকার হবে না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। অর্থাৎ সরকারের গায়ে চিটে গুড়ের মতো পার্টির পরিচয়টা ছেঁটে থাকাটা তারা যে কোথাও গিয়ে বরদাস্ত করবেন না, এটা পার্টির সভাপতি বুঝিয়ে দিচ্ছেন, আর সেটা মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিচ্ছেন। প্রকৃতপক্ষে এটা কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য একটা বড় চ্যালেঞ্জ। সচিবদের বৈঠকে তিনি বলেছেন যে সরকারের কাজ সরকার করবে, আলাদা করে কারোর অনুপ্রেরণার প্রয়োজন নেই। অর্থাৎ কেউ যাতে অনুপ্রাণিত না হয়ে যান, তার জন্য একদম ওই প্রথম রাতেই বেড়ালটা মেরে দিয়েছে। 15 বছরের অভ্যেস তো আমাদের রাজ্যে, অনুপ্রেরণায় কত কিছু আমরা হতে দেখেছি। সেই রকম ঘটনা যাতে না ঘটে, মানে ওই চিড়িয়াখানায় সিংহ শাবকের জন্ম টন্মর মতো ঘটনা যাতে না ঘটে, তার পেছনে যাতে কেউ অনুপ্রেরণা খুঁজে না পান, সেই রকম একটা পরিস্থিতি তিনি একদম তৈরি হতে দিতে চান না। সেটা প্রথম দিনেই বলে দিয়েছেন, পরিষ্কারভাবে বলে দিয়েছেন, তার ওই সমস্ত দরকার নেই, কেউ কাজের কাজটা করুন তাহলেই হবে। অথচ আমার মনে আছে যে একজন তৃণমূলের মন্ত্রী, তিনি বক্তব্য রাখার পর ফোন করে জিজ্ঞেস করেছিলেন, দেখুন পরের দিকটা বাদ যাক, মানে তার বক্তব্যের মেন বক্তব্যটা বাদ চলে যাক, তাতে তার কোনো অসুবিধে নেই, কিন্তু ওই শুরুর পার্টটা, মানে যেখানে তিনি এই বলে শুরু করেছিলেন যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, ওই পার্টটা যেন বাদ না যায়, ওটা থাকতে হবে। তো সেই জায়গাটা যাতে এবার পুনরাবৃত্তি না হয়, বা ওই অভিজ্ঞতা বা ওই দীর্ঘদিনের জেঁকে বসা শিক্ষার বশবর্তী হয়ে কেউ যাতে অন্যভাবে অনুপ্রাণিত না হতে চান, তার জন্য যথেষ্ট অনুপ্রেরণা প্রথম দিন শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছেন। বিকেল 5টায় পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে কেউ যাতে মোবাইল নিয়ে না ঢোকেন, তার নির্দেশ দিয়েছিলেন। মানে প্রশাসনে কোথায় কোথায় ফাঁক ফোকর রয়েছে, সে অনুপ্রেরণার ফাঁকি হোক বা মোবাইলের ফাঁকি হোক, এগুলো কিন্তু মুখ্যমন্ত্রী সবই জানা। তার ইঙ্গিত অবশ্য প্রথম ক্যাবিনেট বৈঠকেই দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে আগামী সোমবার বেতন কমিশন আর অন্যান্য প্রতিশ্রুতি নিয়ে ক্যাবিনেটে আলোচনা হবে। তার মানে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, তার প্রস্তুতি আগের থেকেই নেওয়া ছিল। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে, এবং ইতিমধ্যে
ল্যান্ড ডিপার্টমেন্ট কাজ এগিয়ে রেখেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মহিলা নির্যাতন, পে কমিশন, এরিয়ার ডিএ, এগুলো নিয়ে নেক্সট ক্যাবিনেটে গুরুত্ব সহকারে আমরা ক্যাবিনেটে আনবো। নেক্সট মানডে হবে। আমাদের কিছু পেপার ওয়ার্কের প্রয়োজন আছে। ওই বিএসএফকে জমি দেওয়া সংক্রান্ত ব্যাপারটা যে মোটামুটি সব কিছুই স্থির ছিল, অর্থাৎ তার হোমওয়ার্ক যে সঠিক, যে জমি টমি চিহ্নিত করার কাজগুলো সব হয়েছিল, দিতে চাননি তাই দেওয়া হয়নি। ফলে তার শুধু সিদ্ধান্ত নিতে হবে যে দেওয়া হবে, এটা পরিষ্কার করে দিয়েছেন, এবং তার জন্য মানসিক প্রস্তুতি যে ছিল সেটা পরিষ্কার করে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। কিন্তু বাকি যে সিদ্ধান্তগুলোর কথা আজকে মন্ত্রিসভার তরফে তিনি ঘোষণা করলেন, সেগুলোর প্রাথমিক প্রস্তুতিও যে আগের থেকে সারা ছিল সেটাও তো পরিষ্কার। যেরকম ধরুন আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে কার্যকর হবে, বা অন্যান্য আরও যে কেন্দ্রীয় সরকারি প্রকল্প সেগুলো কার্যকর হবে। এর মধ্যে ধরুন এবারে ভোটের আগে ঘোষণা করা অন্নপূর্ণা ভাণ্ডারের মতো বিষয় রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এখনকার যে মানে ধরুন আয়ুষ্মান ভারত চালু হলো, তাহলে স্বাস্থ্যসাথীর কী হবে? মুখ্যমন্ত্রী বলেছেন কোনো চালু সামাজিক প্রকল্প বন্ধ হবে না। তার মানে আয়ুষ্মান ভারত আর স্বাস্থ্যসাথী দুটো প্রকল্পের মধ্যে কিছু মূলগত তফাৎ রয়েছে, তাই দুটোই সমান্তরালভাবে চলবে। তবে যার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তিনি আয়ুষ্মান ভারতেও নথিভুক্ত হতে পারবেন কি না সেটা এখনও স্পষ্ট নয়। তেমনি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা, এরকম একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ এগুলোর ক্ষেত্রে এতদিন বিষয়টা ছিল যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প মানে এটা গোটা দেশের প্রকল্প, কিন্তু সে গোটা দেশের মধ্যে একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে আমাদের বাংলা ছিল, যেখানে এই প্রকল্পগুলোর প্রবেশ নিষেধ। এখন সেই বার্লিনের পাঁচিল ভেঙে গেছে, ফলে ঢুকতে তো কোনো বাধা নেই, প্রথমেই ঢুকে পড়বে, সেটা পরিষ্কার হয়ে গেছে। এবং তার সঙ্গে তাতে যেটা সংশয় থাকবে যে অতীতে আমরা দেখেছি এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো বিষয়ে সেখানে নাম বদলে দেওয়া হয়েছিল যাতে সেটা রাজ্যের প্রকল্প বলে পরিচিত করা যায়। সেটা তার মানে কেন্দ্রীয় যোজনা থাকলেও সেটা রাজ্যের মতো করে চলবে। এই অভিজ্ঞতার থেকে এটা মনে হতেই পারে যে এই সব যা যা নতুন যোজনাগুলো আসছে সেগুলোর চাপে বা সেগুলোকে জায়গা করে দেওয়ার জন্য চালু প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে কোনো চালু প্রকল্প বন্ধ হবে না, বরং কেন্দ্রীয় প্রকল্প তার সাথে চালু হবে। তবে দেখুন, মহিলা ভাতা আর বেকার ভাতা এই দুটোতে পুরনো সরকার দিত 1,500 টাকা, নতুন সরকার দেবে 3,000 টাকা করে। এই দুটো প্রকল্প সম্ভবত পুরনো আর নতুন একসঙ্গে চলবে না, চালানোর মানেও হয় না। একই ঘটে লক্ষ্মী আর অন্নপূর্ণাকে বসানোর যে দরকার নেই, একটা থাকলেই চলে, এটা তো মোটামুটি বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। লক্ষ্মীর ভাণ্ডারে মাসে সাধারণ ও ওবিসি ক্যাটেগরির মহিলারা পেতেন 1,500 ও 1,700 টাকা। নাম বদল হলেও প্রকল্প চালু থাকছে। যুবসাথীতে প্রতি মাসে মিলত 1,500 টাকা, এই প্রকল্পেও চলবে। কন্যাশ্রী প্রকল্প তৃণমূলের অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প। বার্ষিক সহায়তা ছাড়াও 18 বছর বয়স হলে এককালীন 25,000 টাকা মিলত, এটাও চলতে থাকবে। একইভাবে রূপশ্রীতে বিয়ের সময় এককালীন 25,000 টাকাও চলতে থাকবে। কৃষক বন্ধু প্রকল্পে বার্ষিক সর্বোচ্চ 10,000 টাকা অপরিবর্তিত থাকছে বলেই খবর। বার্ধক্য ভাতায় মিলত প্রতি মাসে 1,000 টাকা, সেটাও চলবে। বিধবা ভাতায় মাসে 1,000 টাকা একই গতিতে চলতে থাকবে বলে খবর। এমনকি মা ক্যান্টিন, যা কিনা 5 টাকায় দুপুরের খাবার দিত, সেটাও বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়নি বিজেপি সরকার। একের পর এক প্রকল্প, একের পর এক ভোটে জয়। তৃণমূল সামাজিক প্রকল্পকে ভোট জয়ের হাতিয়ার হিসেবে দেখেছিল, তাই চলতি বিধানসভা ভোটের আগেও লক্ষ্মীর ভাণ্ডারের 1,000কে 1,500 টাকা করা হয়েছিল। নতুন করে মাসিক 1,500 টাকা যুবসাথীও তড়িঘড়ি আনা হয়েছিল। পাল্টাচ্ছিল বিজেপির সংকল্পপত্র। তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতিও দিয়েছিলেন অমিত শাহ। বিজেপি বলেছিল ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা 3,000 টাকা করা হবে। একইভাবে যুবসাথী 1,500 ও 3,000 করা হবে। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প
সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে। এছাড়াও সরকারি চাকরিতে 33% মহিলা সংরক্ষণ, বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি বা 75 লক্ষ মহিলাকে লাখপতি দিদি বানানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যেগুলো সুযোগ সুবিধা বাংলার মানুষ পায়নি সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের এই জুন মাসের প্রথম থেকেই আমাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল, যেমন আমাদের 3000 টাকা করে অন্নপূর্ণা যোজনা, সেটা আমাদের বাংলার দিদিরা, বোনেরা, মায়েরা তারা সব পেয়ে যাবেন। সরকার 200 পার করেছে, এবার প্রতিশ্রুতি পালনের পালা। প্রতিশ্রুতি যে পালন করা হবে তা প্রথম বৈঠকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ট্রান্সপারেন্ট, স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। আয়ুষ্মান প্রকল্প চালুর কথা ঘোষণা করা হলেও সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী যারা পাচ্ছেন তাদের বর্তমানে ঠিক কী হতে চলেছে তা এখনও নবান্ন সূত্রে স্পষ্ট হয়নি। তবে ভাতার নামে অস্বচ্ছতা যে বরদাস্ত নয় তা প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছে নতুন সরকার। তৃণমূল সরকারের আমলে একটা সম্পূর্ণ বাঙালি পরিবারে যাবতীয় ভাতা বা ক্ষয়রাতি মিলিয়ে অন্তত 5200 টাকার মতো সরকারি সাহায্য মিলত। সরকার সব প্রকল্প চালু রাখলে নিঃসন্দেহে পরিবার পিছু ভাতা আরও অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। আমরা পুনরায় আবার একটা নতুন প্রকল্পের সাথে যুক্ত হতে চলেছি, এটা নিয়ে তো খুবই নিঃসন্দেহে কিছু বলেনি, খুবই আমরা আনন্দিত বিষয়টা নিয়ে। তাদেরগুলো সবই চালু থাকবে এরকম রাজ্য সরকার ঘোষণা করেছে, তো এর জন্য তো খুবই ভালো লাগছে, যেহেতু কলেজে গিয়ে ওই টাকাটা পেলে পড়াশোনার জন্য খুবই তো সুবিধা হবে। পুরানো সরকার বলেছিল যে সরকারি প্রকল্প চালু থাকবে না, কিন্তু দেখলাম যে সব নতুন সরকার আসার পর ওনারা সব চালু রেখেছেন, এটা খুব খুশির খবর। তাহলে স্বীকার করলো তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলো জনকল্যাণ স্কিম বলে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো খুব বড় মুখ করে ঘাসফুল যমুনার ভজন গেয়ে দিলেন। তৃণমূলের উন্নয়ন কোথায় ঠাসা হয়েছে সেটা জানেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে জেলার সাংসদ, সেই হুগলিরই আরামবাগে তৃণমূলের পার্টি অফিসের তালা ভাঙতে গিয়ে উদ্ধার হয়েছে পরিপাটি সাজানো সরকারি ত্রাণ, চাষের জিনিস, আপনার আমার করের টাকায় কেনা গরিবের হকের জিনিস ওই পার্টি অফিসে ডাই করা ছিল। এই অভিযোগিত, মানে এটা একটা টুকরো উদাহরণ। এটাই তো চারপাশে শোনা গেছে। এই ধরনের টুকরো টুকরো থেকে বিবিধ ধরনের দুর্নীতির সঙ্গে তৃণমূলের নেতা কর্মীরা যুক্ত ছিলেন বলে অভিযোগ করে গেছিল বিজেপি, এবং এখন একের পর এক হয়তো তার এই প্রমাণগুলো বেরোচ্ছে। এটা তো তারই উদাহরণ। এবং এই খবরটা পেতেই আপনাদের জানাচ্ছি এই মুহূর্তে, মানে অদ্ভুতভাবে কীভাবে মিলে গেল আমি জানি না। আপনাদের যখন এই কথাটা বলছি ঠিক তখনই খবর এলো সুজিত বোস, দমকল মন্ত্রী ভূতপূর্ব সরকারের, তিনি আজকে তাকে ডাকা হয়েছিল সিজিও কমপ্লেক্সে, ইডি ডেকে পাঠিয়েছিল, এর আগের দিনও ডেকেছিল, ভোটের আগের থেকে তাকে ডাকা হচ্ছিল। তিনি আজকে সিজিও কমপ্লেক্সে ইডির জেরার সম্মুখীন হয়েছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে সুজিত বোস। তার বিরুদ্ধে ওই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে বেশ কিছু অভিযোগ ছিল, যার পরিপ্রেক্ষিতে পুরো নিয়োগ দুর্নীতি, এবং যার পরিপ্রেক্ষিতে ইডি তাকে ডেকে পাঠিয়েছিল আজ। সেইখানে তিনি আজকে গেছিলেন, জেরার সম্মুখীন হয়েছিলেন, এবং তারপর তাকে গ্রেফতার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন? এবং যেটা খবর পাচ্ছি যে বেশ কয়েকজন তৃণমূলের নেতা, বড় মাপের নেতা, বিধায়ক, তারা নাকি অসুস্থ হয়ে পড়ছেন এবং হাসপাতালে ভর্তি হবেন বলেও শোনা যাচ্ছে, একজন দুজন। অর্থাৎ কে কে হবেন সেটা তো যখন হবেন আপনাদের কাছে পরপর হয়তো জানাতে পারবো, কিন্তু এটা পরিষ্কার যে ভোট শেষ হয়ে গেলেও কিন্তু ইডি সিবিআইয়ের কাজ শেষ হয়নি, বা যে তদন্তগুলো থেমেছিল মনে হচ্ছিল সেগুলো আসলে থেমে নেই। এবার একটার পর একটা সেগুলো নিয়ে যে কাজ এগোবে, এবং তার প্রথম প্রমাণ কিন্তু সুজিত বসুর গ্রেফতার হওয়া। এবার এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার আগে খেয়াল করে দেখুন, দীর্ঘ প্রায় 10 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুজিত বসুকে, তারপর তাকে গ্রেফতার করা হয়।
এর আগে তার বাড়িতেও অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডি সূত্রের খবর হচ্ছে যে তার বয়ানে অসঙ্গতি আর অসহযোগিতার কারণেই প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হলো। এটাই তো সচরাচর দেখা যায় বা শোনা যায়। ইতিপূর্বে একাধিকবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে ডেকেও পাঠিয়েছিল, কিন্তু তার পরিবারের লোকেদেরও কিন্তু এই তদন্তের সম্মুখীন বা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু ভোটের আগের থেকে যখন তাকে ডেকে পাঠানো হচ্ছিল তখন ভোটের কারণে ব্যস্ত বা সাম্প্রতিককালে অসুস্থ ছিলেন বলে তিনি বেশ কয়েকটা জেরা এড়িয়েছিলেন। শেষ পর্যন্ত আর এড়াতে পারলেন না এবং গ্রেফতার হয়ে গেলেন। খুব স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনাটা যে একটা অত্যন্ত ইঙ্গিতবাহী এবং এর ফলে যে আরও অনেকগুলো ঘটনা, যেগুলোর কথা কিন্তু প্রথম দিন যে মুহূর্তে ওই প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, তারপরেই কিন্তু যেটা খুব স্পষ্ট হয়ে গেছিল যে বেশ কয়েকটা জিনিস সেগুলোকে বন্ধ রাখা হবে না। অর্থাৎ ওই তিলোত্তমার হত্যা এবং এই যে বিভিন্ন নিয়োগ দুর্নীতি, সন্দেশখালির ঘটনা, এরকম বহুবিধ জিনিস নিয়ে যে কমিশন গঠন করা হবে সেটা শুভেন্দু অধিকারী বলেছিলেন। আর যে জিনিসগুলো চলছিল, যে তদন্তগুলো চলছিল, যেগুলো কিন্তু ইতিমধ্যেই এই নিয়োগ দুর্নীতির মতো বিষয়গুলোতে যেগুলো নিয়ে এজেন্সি কাজকর্ম করছিল, সেগুলো ঠিক যেখানে এতদিন থেমেছিল সেইখান থেকে যে আবার শুরু হলো সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এবার আপনারা জানেন যে আজকে আসলে যেগুলো বলছিলাম, যেগুলোর সঙ্গে অদ্ভুতভাবে মিলে গেল গোটা গল্পটা, তাই অনেকগুলো বিষয় আজকে বলার ছিল। যেরকম ওই যে এতক্ষণ ধরে যে বিভিন্ন আপনাদের ওই বলছিলাম যে বিভিন্ন ভাতা ঠাতার কথা, যেগুলো রাজ্য সরকারের প্রকল্প, যেগুলো বন্ধ করবে না বলে এখনকার সরকার ঠিক করেছে, শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, কিন্তু সেগুলোর ক্ষেত্রেও এসআইআর যে আবার চালু হবে এটা তিনি স্পষ্ট করে দিয়েছিলেন। অর্থাৎ উপভোক্তাদের মধ্যে যে বহু গরমিল আছে, প্রচুর ওই অনুপ্রবেশকারী রয়েছে বা মৃতরা অনেকে রয়েছে, অর্থাৎ তার মধ্যেও যে বিভিন্ন রকম দুর্নীতি রয়েছে সেটাকে সুনির্দিষ্টভাবে ছেকে বার করার জন্য ওই এসআইআরের মতোই নতুন করে ওখানে ছাঁকনি বসানো হবে, এটা পরিষ্কার করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আর দেখুন, ঠিক সেই দিনই অদ্ভুতভাবে সুজিত বসু এই নিয়োগ দুর্নীতির মতো বিষয়ে গ্রেফতার হয়ে গেলেন। আপনাদের জানাই যে বলছিলাম না, তার পরিবারের সদস্যদের এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সুজিত বসুর ছেলের রেস্তোরাঁ থেকে বেরিয়েছিল প্রায় ৪৫ লক্ষ টাকা। কোনো খাবার টেবিল, কিচেন ছাড়াই একটা রেস্তোরাঁ, এটাই ইডির সন্দেহ বাড়িয়ে দিয়েছিল। তাদের মনে হচ্ছিল যে এই রেস্তোরাঁর আড়ালে আসলে কালো টাকা সাদা হতো, এরকমই দাবি ছিল ইডির। এবার এইগুলো নিয়ে তাদের হাতে নিশ্চিতভাবেই অনেক প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলোর উত্তর তারা পাননি বলেই সুজিত বসুর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিলেন, এটা নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে। এবার এর ফলে দেখুন, আরও যা দুর্নীতির তদন্ত এবং বিভিন্ন ঘটনার তদন্ত করছেন সবাই, মানে এজেন্সিগুলো, যেগুলো নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন জাগছিল। বিশেষ করে ধরুন ওই শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে প্রচুর তোড়জোড় হয়েছিল, প্রচুর লোক গ্রেফতার হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন, তার বান্ধবী জেলে ছিলেন, তার বান্ধবীর বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল, এরকম বহু কিছু হয়েছিল। তারপর দেখা গেছিলো সবাই এক করে জামিন পেয়ে যাচ্ছেন দেখে মানুষজন হতাশ হয়ে যাচ্ছিলেন যে তাহলে কি ওগুলো সবই মানে যেরকম ধামাচাপা পড়ে যায় আর কি, লোকের ধারণা সেরকমই ধামাচাপা পড়ে যাচ্ছে। কিন্তু সুজিত বসুর এই গ্রেফতারি বুঝিয়ে দিল আবার নতুন করে নড়াচড়া শুরু হয়েছে। এবং আমার ধারণা কি জানেন, কোথাও একটা বসে তিলোত্তমা হয়তো আবার ফের উজ্জীবিত হয়ে আশা করতে শুরু করছেন, ঠিক যে নৃশংসভাবে তার হত্যা, তার ধর্ষণের মতো ঘটনা ঘটেছিল, যেটার জন্য বাঙালি তারা জাতি ধর্ম নির্বিশেষে রাস্তায় নেমে এসেছিল প্রতিবাদে।
তারপরেও কিছু হয়নি, এবং যে ফলাফলটা সামনে এসছিল যেটা তারা বিশ্বাস করতে পারছিলেন না, আজকেও কোথাও গিয়ে মনের মধ্যে মনে হচ্ছিল যে না, ঠিক হলো না, কিছু নিশ্চয়ই বাকি রয়ে গেছে। হয়তো আজকে তিনিও মনে মনে ভাবছেন সুবিচারটা বোধহয় এবার পেয়ে যাবেন।